সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো? আবার আমি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভেক্টর অধ্যায়ের চতুর্থ ক্লাসে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব তা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস কি এটা জানার জন্য আমাদের ক্যালকুলাস সম্পর্কে ধারণা রাখা উচিত। যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গণিত শাখা, তোমাদের গণিতের শাস্ত্রের উপরে তোমাদের জ্ঞান এখনও ওভাবে অর্জিত হয়নি, সেহেতু আমাদের ক্যালকুলাস সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। ক্যালকুলাস হচ্ছে গণিতের একটি শাখা, বিজ্ঞানী নিউটন এর উদ্ভাবক। এই শাখাটি পরিবর্তনশীল রাশির উপরে কাজ করে গাণিতিক ব্যাখ্যা প্রদান করে। এর শাখা হচ্ছে দুটো, একটি হচ্ছে অন্তরীকরণ ক্যালকুলাস, আরেকটি হলো যোগজীকরণ ক্যালকুলাস। ইংরেজিতে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলে, আর আরেকটি হচ্ছে শাখা হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, একটি কোনো দৈর্ঘ্য বা কোনো কিছু নির্ণয় করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এবার আসা যাক আমাদের মূল আলোচনায়। ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস আমরা ব্যাখ্যা করার জন্য আমাদের প্রয়োজন রয়েছে কয়েকটি বিষয় জানার। তার প্রথমেই আসে অপারেটর। অপারেটর কি? তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে অপারেটরের সংজ্ঞা দেওয়া আছে যে এটি হলো গাণিতিক একটা সিম্বল বা সাংকেতিক চিহ্ন, যা এক রাশিকে অন্য রাশিতে পরিণত করে। তাহলে ভেক্টর অপারেটর কি? তাহলে ভেক্টর রাশিকে অন্য ভেক্টর রাশি বা স্কেলার রাশিতে পরিণত করে। তাহলে এই ধরনের গাণিতিক চিহ্নগুলোকে ভেক্টর অপারেটর বলে। আমরা এখানে যে বহুল প্রচলিত অর্থে যে ভেক্টর অপারেটরটি ব্যবহার করব তা হলো ভেক্টর ব্যবকলন অপারেটর, যাকে ইংরেজিতে বলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা কি এবং এর কার্যকারিতা কীরকম, তোমরা একটু স্লাইডের দিকে তাকাও। এখানে দেয়া আছে ভেক্টর ব্যবকলন অপারেটর হলো ডেল, যাকে আমরা ডেল নামে পরিচিত, যা ত্রিমাত্রিক স্থানাঙ্কে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের পরিমাণ নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। এর গাণিতিক প্রকাশ এখানে দেয়া আছে এবং তোমরা পাশে দেখতে পাচ্ছ, এখানে স্লাইডে আরও উল্লেখ করা আছে যে এর আবিষ্কারক বিজ্ঞানী হ্যামিল্টনিয়ান এবং নামকরণ করেছেন বিজ্ঞানী ডেল, নামকরণ করেছেন বিজ্ঞানী গিবস, এবং যাকে আমরা ডেল নামে পরিচিত। এর আরেকটি নাম হচ্ছে ন্যাবলা। এখন আমরা এখানে যে চিহ্নটি মাধ্যমে দেখতে পাচ্ছি ভেক্টর অপারেটর, তাকে আমরা যদি চিহ্নায়ন করতে চাই তাহলে ত্রিভুজের বিপরীতভাবে লেখা হয় এবং তার উপর একটা ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয় এবং এখানে আংশিক ব্যবকলন চিহ্ন ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে অপারেটর। এটা ডেল, ডিডিএক্স আই, ডিডি ওয়াই জে, ডিডি জেড কে, এভাবে আমরা প্রকাশ করে থাকি, যেটা তোমাদের স্লাইডে আছে। তোমরা একটি দেখতে পাচ্ছ যে পরিবর্তনশীল রাশি তিনটি অক্ষকে আমরা এখানে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আই জে কে। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এটা হলো তিনটি অক্ষর ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, সেটা স্কেলার ক্ষেত্র হতে পারে, ভেক্টর ক্ষেত্র হতে পারে। এখন স্কেলার রাশি এবং ক্ষেত্র এটা কি? যখন তুমি একটা ব্যাপক অর্থে পরিসর চিন্তা করবা, তখন তাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর। তখন আমরা একে বলবো হচ্ছে এর ব্যাপকতার জন্য এই রাশিগুলোকে আমরা তখন ভেক্টর ক্ষেত্র হিসেবে নামকরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আরেকটি স্লাইডে যাচ্ছি। এই ভেক্টর ক্যালকুলাসে আমাদের তিনটি মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এর এক নম্বরেই রয়েছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বাংলা অর্থ হচ্ছে নতি বা অবক্রমও ব্যবহার করা হয়। এখন নতি আসলে কি বা অবক্রম কি অথবা গ্রেডিয়েন্ট কি? এটা হলো এমন একটি গাণিতিক অপারেশন বা একটা রাশি যেখানে
এটাকে আমরা এখানে বলে থাকি, যেমন কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র। তাহলে আমরা অনায়াসেই এটা বলতে পারি এটা একটা স্কেলার ক্ষেত্রের উপরে কাজ করে এবং তা একটি ভেক্টর ক্ষেত্রে পরিণত করে এবং যা ওই ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। এখন দেখো শিক্ষার্থীরা, এর গাণিতিক প্রকাশ এখানে দেয়া আছে। তো তোমরা এটাকে প্রকাশ করার জন্য আমরা যে কোনো ব্যবকলনযোগ্য একটা স্কেলার ক্ষেত্র লাগবে আমাকে, এক্স ওয়াই জেড, যেটা এক্স ওয়াই জেড অক্ষ সাপেক্ষে তুমি ব্যবকলন করতে পারবা। এখন এই ক্ষেত্রটি সাপেক্ষে তুমি যখন ব্যবকলন করতে পারবা, তাহলে এর তিনটি অংশ আমরা এখানে নিয়ে নেব। এখানে দেখো, আমরা যদি এখানে স্কেলার ক্ষেত্রটা পার্শিয়ালি প্রত্যেকটা অংশের জন্যই ভাগ হয়ে যাবে, তাহলে এভাবে আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে গ্রেডিয়েন্ট কি স্কেলার ক্ষেত্রে, তাহলে তোমরা সংজ্ঞাটা দিয়ে এই গাণিতিক প্রকাশটা অবশ্যই দেখাবা, কারণ গাণিতিক প্রকাশও একটি সংজ্ঞাকে নির্দেশ করে থাকে। শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি এর মূল বিষয় বা মৌলিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। গ্রেডিয়েন্ট কি করে থাকে অথবা এর তাৎপর্য কী। স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট মূলত একটি ভেক্টর ক্ষেত্র, এটা আমরা বলতে পারি। কারণ তোমরা দেখো, কোনো রাশির সাথে যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এইগুলো থাকে, তাহলেই তোমরা ধরে নিবে এটা একটি কি স্কেলার ভেক্টর ক্ষেত্র। তার মানে আগে ছিল ফাই একটা স্কেলার ক্ষেত্র, সেখান থেকে রূপান্তরিত হয়ে এখানে যদি ফাই চলে আসে, তাহলে আমরা প্রকাশ করার জন্য আমরা লিখব গ্রেড ফাই, দ্যাট ইজ ডেল ফাই, যাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট ফাই। তাহলে ডি ফাই বাই ডিএক্স, ডি ফাই ডিওয়াই জে, ডি ফাই ডিজেড কে, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা অবশ্যই আমাদের শর্ত হচ্ছে ব্যবকলনযোগ্য হতে হবে। এরপরে আমাদের আরেকটি তাৎপর্যে আসি। দেখো রেড কালার করা আছে, স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট ওই স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হারকে নির্দেশ করে। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো, তাহলে তোমরা স্পেসের সাপেক্ষে, ত্রিমাত্রিক স্পেসের সাপেক্ষে, আমাদের মূল কথাই কিন্তু বলা ছিল স্পেসের সাপেক্ষে অথবা স্থানিক পরিবর্তনের সাপেক্ষে ডেলের পরিবর্তন, এটা এক্স অক্ষে, এটা ওয়াই অক্ষের জন্য, এটা জেড অক্ষের জন্য, এইটা টোটালকে একটা সাম করা হয়, একটা যোগ করা হয়। তাহলে এইটা করেই আমরা সর্বোচ্চ পরিবর্তনের হারকে নির্দেশ করতে পারি। এবার দেখো, স্কেলার বিভবের গ্রেডিয়েন্টের প্রাবল্য নির্দেশ করে। তাহলে আমরা কি করব, এখান থেকে দেখতে পারি, তাহলে কোনো জায়গার যদি প্রাবল্য নির্দেশ করতে চাই, প্রাবল্য ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি। তার মানে স্কেলার ক্ষেত্র হচ্ছে বিভব, তার যদি গ্রেডিয়েন্ট নাও ঋণাত্মক গ্রেডিয়েন্ট, তা একটি প্রাবল্য নির্দেশ করে। এটা একটা উদাহরণ মাত্র। তাহলে আমরা মনে হয় গ্রেডিয়েন্ট সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর আমাদের আরেকটি মৌলিক বিষয়ে আমরা চলে যাব। শিক্ষার্থীরা দেখো, ডাইভারজেন্সের যে যদি বিষয়টা আমি বলতে চাই, ডাইভারজেন্সের বাংলা অর্থ হচ্ছে অপসৃত হওয়া, ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া। এখন এখানে আমরা সংজ্ঞা দিব। সংজ্ঞাটা এভাবে দেয়া যায়, দেখো স্লাইডে আছে, কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স হলো একটি স্কেলার ক্ষেত্র যা ওই ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষুদ্র আয়তন থেকে নির্গত ফ্লাক্সের হার নির্দেশ করে। এখন ফ্লাক্স হচ্ছে কি, মনে করো আলোক ফ্লাক্স শুনেছ, চুম্বক ফ্লাক্স শুনেছ, তাহলে এই ফ্লাক্স আসলে কথাটা কি অর্থ মিন করে? তোমার একটা লাইট জ্বালানো হলে এখানে ফোটনগুলো ছড়িয়ে পড়ছে, এই ফোটনগুলো যে ছড়িয়ে পড়ছে, এইটাকে আমরা এই যে ছড়িয়ে পড়া এই পরিমাণটাকে বলা হয় ফ্লাক্স। এখন এটা চুম্বকের জন্য বলরেখা ছড়িয়ে পড়ে, তড়িতের জন্য তড়িৎ বলরেখা ছড়িয়ে পড়ে, এই যে কোয়ান্টিটি, আবার পানি ছড়িয়ে পড়ে, পানির ফ্লাক্স, আমরা এইভাবে নাম দিতে পারি। এখন শিক্ষার্থীরা এখানে দেখো, এই ফ্লাক্স, এই যে ডাইভারজেন্সকে আমরা গাণিতিকভাবে যদি আমরা নোটেশন দিয়ে লিখতে চাই, আমাদের কি কাজ করতে হবে? এখানে দেখো, এখানে একটা ডেল যে চিহ্নটি আমরা শিখেছিলাম অপারেটরের সাথে, যদি কোনো ব্যবকলনযোগ্য ভেক্টর কোয়ান্টিটি এর ডট গুণন করি, ডট গুণন মানে স্কেলার গুণন করি, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে
সেটাই কিন্তু ডাইভারজেন্সের ভ্যালু এবং তা একটি স্কেলার ক্ষেত্রকেই নির্দেশ করবে। এখন এটা গাণিতিকভাবে, এখন এই ভি আসলে কি, যে কোনো একটি ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর ক্ষেত্র ভি এক্স ভি ওয়াই জে প্লাস ভি জেড কে, এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি বা আমরা প্রকাশ করে থাকি। তাহলে এটাকে যদি আমরা প্রতিটা ক্ষেত্রে যদি বিশ্লেষণ করি, তোমরা জানো ডট গুণনের নিয়ম অনুসারে শুধু সবগুলো হয়, আইজেকে থাকে না, যার ফলে এটা একটা স্কেলার ক্ষেত্র হয়ে যায়। এবং আমাদের যে তাৎপর্যের কথা বলা হয়েছে, সেই তাৎপর্যের কথাটা বলা আছে যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স হলো একটি স্কেলার ক্ষেত্র। এবার পরে আরেকটি শর্ত আমরা তাৎপর্য নিয়ে আলোচনা করি। ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ক্ষুদ্র আয়তন থেকে নির্গত ফ্লাক্সের হারকে এই ডাইভারজেন্স কি করবে, নির্দেশ করবে যে কি পরিমাণ ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে। এখন শিক্ষার্থীরা তোমরা এর থেকে যদি আমরা গাণিতিকভাবে দেখাতে পারি, এর থেকে আমরা ভৌতগতভাবে আরও বিষয়গুলো জানার চেষ্টা করি। মনে করো আমি একটা জায়গায় থেকে, এখান থেকে ফ্লাক্স বের হচ্ছে, যে কোনো ধরনের ফ্লাক্স হতে পারে, আলোক ফ্লাক্স ছড়িয়ে পড়তেছে। তাহলে আলোক ফ্লাক্স যদি বাড়ে, তাহলে এই ছড়িয়ে পড়া, তাহলে ছড়িয়ে পড়াটা যখন ছড়িয়ে পড়তেছে তখন আয়তনটা বেড়ে যায়, আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর আয়তন বৃদ্ধির জন্য এই ফ্লাক্সের যে পরিমাণটা, এখানে আয়তন ঘনত্ব কি হবে, ঘনত্ব তখন হ্রাস পাবে। এই ধরনের যে ধারণা আসে, তাহলে যে ধারণা যে ক্ষেত্রের উপরে কাজ করে, তখন এই ক্ষেত্রটা কি তখন বলা হবে, তখন যে কাজটা করে তখন তাকে বলা হবে ধনাত্মক ডাইভারজেন্স, ধনাত্মক ডাইভারজেন্স। ঠিক আছে। এরপর এখন যদি বিপরীতভাবে চিন্তা করি যে ফ্লাক্সটা কোনো একটা ক্ষেত্রের মধ্যে, ভেক্টর ক্ষেত্রের মধ্যে যদি প্রবেশ করে চারদিক থেকে, তাহলে ক্ষেত্রের উপরে একটা চারদিকে বা সীমা থেকে একটা চাপ সৃষ্টি করে, যার ফলে কি হয়, এর ঘনত্ব তখন বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায়। ঘনত্ব বেড়ে গেলে তা আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে, আর তখন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যে ডাইভারজেন্স হবে তাহলে ঋণাত্মক ডাইভারজেন্স। শিক্ষার্থীরা তাহলে আমরা দুইটাকে পার্থক্য করতে পারবো। তাহলে এই শর্তগুলো খেয়াল রাখবে, যখন ছড়িয়ে পড়ছে ক্ষেত্র থেকে, তখন ওই ক্ষেত্রটি হবে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব হ্রাস পাবে পরিমাণে, ফ্লাক্সের পরিমাণে। তাহলে ঘনত্ব হ্রাস পাবে, তখন যে ডাইভারজেন্স হয় তাকে বলা হবে ধনাত্মক ডাইভারজেন্স। যখন চারদিক থেকে চাপ সৃষ্টি করে তখন তাকে বলা হবে ঋণাত্মক ডাইভারজেন্স। এখন শিক্ষার্থীরা 3 নম্বর আরেকটি তাৎপর্য বলা আছে। তাহলে এই তাৎপর্যে বলা হয়েছে যে কোনো, এখন মনে করো একটা ক্ষেত্রের মধ্যে যে পরিমাণ ফ্লাক্স ইনকামিং হলো, প্রবেশ করলো, ঠিক ওই পরিমাণ ফ্লাক্সই নির্গত হয়ে গেল। এখন কি বলা যায়, এখন তো কোনো ঘনত্ব বাড়বেও না কমবেও না, আয়তন বৃদ্ধি হবেও না কমবে না, এটাও ক্রস এটাও ক্রস, তখন এর কোনো পরিবর্তন হবে না। মনে করো একটা নল থেকে পানি খেলেই ছড়িয়ে পড়ছে, চলেই যাচ্ছে, ছড়িয়ে পড়লে তখন তাকে বলা হবে ধনাত্মক ডাইভারজেন্স। কিন্তু যখনই চলে যাচ্ছে পাইপের নল থেকে, তখন এই ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে না, তখন তাকে বলা হবে শূন্য ডাইভারজেন্স। এই শূন্য ডাইভারজেন্সকে ওই ক্ষেত্রটি কি বলা হবে, চোঙ্গাকৃতি, তখন একটা চোঙের মতো কাজ করে। এবং এর আরেকটি প্রচলিত নাম হচ্ছে সলিনয়েডাল। তাহলে আমরা তখন এটাকে বলবো সলিনয়েডাল ক্ষেত্র, সলিনয়েডাল। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে এরপর চলে যাব, কারণ আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের প্রতিভাস রয়েছে ভেক্টর ক্যালকুলাসে, তা হলো কার্ল। কার্লের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল হলো আরেকটি ভেক্টর ক্ষেত্র যা প্রথমোক্ত ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা নির্দেশ করে। একে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে আমরা এভাবে করতে পারি। দেখো, আমরা জানি যে ডেল চিহ্ন সাথে কোনো ব্যবকলনযোগ্য ভেক্টর, যেমন ভি ভেক্টর আমরা আগে বিবেচনা করেছিলাম ভি ভেক্টর, তাহলে তার যদি ক্রস গুণন নেওয়া হয় অথবা ভেক্টর গুণন নেওয়া যায়, তার একটি ভেক্টরকে নির্দেশ করে। তাহলে এই যে ক্রস গুণন নেওয়া হচ্ছে তখন এর নাম হবে কার্ল ভি।
এভাবে আমরা বলতে পারি, এবং এটা অবশ্যই একটি ভেক্টর ক্ষেত্র হবে। তাহলে এবার গাণিতিক প্রকাশকে আমাদের স্লাইডে দেয়া আছে, তোমরা নোট করে নাও। এরপরে আমরা যেটা দেখব এর তাৎপর্য। ভেক্টর ক্ষেত্রের কাল অন্য আরেকটি ভেক্টর ক্ষেত্র। এখানে রেড সাইন দিয়ে এর আরেকটি বৈশিষ্ট্য লেখা আছে যে ভেক্টর ক্ষেত্রের কাল শূন্য হলে ক্ষেত্রটি অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল হবে। তার মানে এখানে তোমরা দেখো, আমরা যদি এখানে নেই কোনো ভেক্টর ক্ষেত্র ক্রস ডেল ক্রস ভি ইকুয়াল টু 0 হলে এই যে ভেক্টর ক্ষেত্রটি বিবেচনা করা হয়েছিল তা অঘূর্ণনশীল হবে। আরেকটি উদাহরণ দিতে পারি, কোনো রৈখিক বেগের কাল কৌণিক বেগের দ্বিগুণ হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এই ভেক্টরের যে মূল বৈশিষ্ট্য, মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে দেখিয়েছি, এবং সংক্ষেপে যতটুকু আছে আমাদের তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ততটুকু হয়েছে। উচ্চতর ক্ষেত্রে এগুলোর আরও ব্যাপকভাবে এর অনেকগুলো সূত্র রয়েছে, সেগুলোর ব্যাখ্যা রয়েছে, তোমরা পরবর্তীতে জানতে পারবে। আমরা এখন যে বিষয়ে যাব, এর গাণিতিক বিশ্লেষণগুলো আমরা দেখেছি, এর কিছু অঙ্ক রয়েছে, সমস্যাবলী রয়েছে, তা আমরা শেষে আলোচনা করব। এখন আমরা এর আগের পাঠে, মানে ক্লাস 3-তে, মানে আমাদের যে আজকে তো 4র্থ ক্লাস, এর আগের যে পূর্বের ক্লাসটি রয়েছে সেই ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম ভেক্টর গুণনের, সেখান থেকে আরও কয়েকটা বিষয় আমরা অঙ্কের প্র্যাকটিসগুলো যাব, কারণ এই অঙ্কগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য প্রয়োজন হবে। তাহলে আমরা দেখি, এখানে আমরা ক্লাসে কয়েকটি প্রবলেমের কথা আলোচনা করব, সেখান থেকে আমরা এর সমন্বয় করার চেষ্টা করব। এখানে দেখো দুইটা ভেক্টর ক্ষেত্র দেয়া আছে, এ এবং বি এর মান। তাহলে আমরা এখানে আমাদের 6টি অঙ্ক দেয়া আছে, একটি প্রশ্ন থেকেই আমরা এটা সমাধান করব, এবং এর থেকে আমরা একটি কাজ তোমাদের বাড়িতে দিব, যেটা তোমরা বাসায় করবে। এখন দেখো, এখানে এ একটি ভেক্টর দেয়া আছে, টোয়াইস আই 4j কে। আরেকটি হচ্ছে বি ইকুয়াল টু মাইনাস আই থ্রাইস জে প্লাস টোয়াইস কে। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন কতে বলা হয়েছে যে এ বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। এ বরাবর বি এর অভিক্ষেপ। শিক্ষার্থীরা মনে আছে আমি স্কেলার গুণনের সময় অভিক্ষেপের কথা বলেছিলাম। তাহলে সেখানে এ বরাবর যে ভেক্টরের অভিক্ষেপ, ওই ভেক্টরের কজ উপাংশ, তাহলে বি এর অভিক্ষেপ বি কস থিটা ইকুয়াল টু, আমরা লিখতে পারি এ ডট বি বাই এ। এখন এ ডট বি এর মান বের করার দরকার আমরা তাহলে এ ডট বি এর মান বের করি। এ ডট বি তোমরা কিভাবে বের করবা মনে আছে? প্রথম ভেক্টরের সহগ বি ভেক্টরের সহগ, তাহলে এটা হলো 2 - 1 সূত্রের প্লাস, এখানে এটার সহগ হলো -4, এখানে বি এর হলো -3, এভাবে পরেরটা তোমরা বলো 1, পরেরটা হলো 2। তো এইভাবে সমাধান করলে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে দেখো আমাদের মান আসে কত, এখানে দেখো -2 12 প্লাস 2 ইকুয়াল টু 12। তাহলে ডট গুণন হচ্ছে এটা। এখান থেকে এ ভেক্টরের মান যদি বের করি, এ ভেক্টর প্রথম ভেক্টরের মান, তাহলে রুট দিয়ে আমরা মান বের করা তাও শিখেছি। তাহলে সূত্রটা কি, 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার 1 স্কোয়ার। এখান থেকে আমরা মানটা বের করতে পারি। তাহলে দেখো এর মান হচ্ছে √21। তাহলে এখন এই মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে অতএব নির্ণেয় বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ ইকুয়াল টু, এখানে ডট হলো 12 আর √21। এখন ক্যালকুলেটরের ব্যবহার করে এখান থেকে মানও বের করতে পারো, এটা আমাদের উত্তরে হিসেবে গ্রহণ করা যেতে পারে।
তাহলে আমরা ক এর উত্তর পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা দেখো দ্বিতীয় অঙ্কে খ, খতে বলা হয়েছে কি, দেখো খ, আমরা খ এর সমাধান করতে চাই। দেখো ভেক্টর দুটির ক্রস গুণফল নির্ণয় করো। তো ক্রস গুণফল তোমরা গত ক্লাসে আমি একটি অঙ্ক প্র্যাকটিস করিয়েছিলাম। এখানে তাহলে আমাদের এই অঙ্ক প্রয়োগ করতে গেলে আমাদের এখানে যে উদ্দীপক দেয়া আছে সেই অনুসারে তাহলে আমরা কি করব, তাহলে ক্রস এ ক্রস বি আমরা নির্ণয়কের সূত্র ব্যবহার করে করতে পারি। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা নির্ণয়কের আই জে প্লাস কে, এখন দেখো এটার সহগ কত 2, তারপর জে এর সহগ কত -4 এবং কে এর সহগ কত 1, এভাবে -1 3 2। শিক্ষার্থীরা আমরা আগের ক এর উত্তর সমাধানটা মুছে ফেললাম, নিশ্চয়ই তোমরা নোট করেছো, এগুলো তুলে নেবা খাতায়। এখন দেখো আমরা এখানে যদি সমাধান করি, আই কম্পোনেন্ট নেওয়া হলো, তাহলে আই কম্পোনেন্ট যদি নেওয়া হয় তাহলে এই কলাম এবং এই রো বাদ যাবে, তাহলে এই চারটা, তাহলে এটা বজ্র গুণন করে করা যায়, মানে -8 সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 জে যদি ধরি তাহলে এই দিকের এই লাইন এই আমাদের কলামটা বাদ যাবে, রো উপরের রোটা তো আগেই বাদ যাবে, তাহলে হবে 2 2 4 মাইনাস, এখানে দেখো এই এদিক থেকে এদিকের গুণন হবে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো -1 প্লাস 1, তাহলে এভাবে প্লাস কে এর অংশটা, তাহলে কে হলো এটা বাদ যাবে, তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো 2 6, তাহলে আসবে -6 সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে 4, তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে কত -5i -5j প্লাস -10k। শিক্ষার্থীরা তাহলে আমাদের ক্ষয়ের উত্তরও হয়ে গেল, তাহলে ক্ষয়ের উত্তর হয়ে গেলে আমরা ক্ষয়ের উত্তর এটা নিয়ে নেব, ঠিক আছে। এবার তোমরা আরেকটি অঙ্ক দেখো গ, দেখো ভেক্টর দুটির লব্ধি সমান্তরাল একক ভেক্টর বের করো। তাহলে ভেক্টর দ্বয়ের লব্ধি সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করে, সেই ভেক্টরটাকে আমরা ধরলাম সি হবে কি দুইটা ভেক্টর এ আর বি, তাহলে এ প্লাস বি এটা হলো লব্ধি সমান্তরাল ভেক্টর, দুইটাকে যোগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে। তাহলে যোগ করি, সিম্পল বীজগণিত নিয়মে এখানে দেখো যোগ করি, তো যোগ করলে আসবে i -7j প্লাস থ্রাইস কে, ওকে। আচ্ছা এখন তাহলে এখন তোমাকে বলেছে এই পর্যন্ত কি লব্ধি সমান্তরাল যদি পরীক্ষায় বলে তাহলে এই পর্যন্ত শেষ। এখন বলে ভেক্টর দুটি লব্ধি সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে একক ভেক্টর হলো সি ভেক্টর তার ক্যাপ, তাহলে সি ভেক্টরের ক্যাপ কি সি ভেক্টর তার মান দ্বারা ভাগ, তার মান দ্বারা ভাগ দিলে তুমি মান বের করো। তাহলে আগে ভেক্টরটা লেখো i 7j থ্রাইস কে, এবং এর মান যদি বের করো ওই একই নিয়ম রুট স্কোয়ার দিয়ে 1 স্কোয়ার প্লাস -7 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে আমাদের এখানে আসে i 7j প্লাস থ্রাইস কে ভাগ রুট 59, আমাদের গয়ের উত্তরও হয়ে গেল। ঘতে আরেকটি অঙ্ক দেয়া আছে, এক নজরে আমরা আগের অঙ্কটা মুছে ফেলি সমাধানটা। ভেক্টর দুটি একই উল্লম্ব দিকে একক ভেক্টর, খেয়াল করে শিক্ষার্থীরা আমাদের ভেক্টরের যে ক্রস গুণনটা শিখেছিলাম সেখানে ডানহাতি স্ক্রু নিয়মে কোনো সমতলের উপরে যদি একটি উল্লম্ব দিকে ভেক্টর হয় সেটা হবে দুইটার ক্রস প্রোডাক্ট, তার মানে প্রথম ভেক্টর এখানে দেখো এ আর এটা যদি বি হয় তার উপরে ক্রস প্রোডাক্টটা হবে আমাদের কি উল্লম্ব দিকে ভেক্টর। এখন এটা উপরের দিকে হতে পারে নিচের দিকেও হতে পারে, ঠিক আছে, কারণ প্রথম থেকে দ্বিতীয়টা হতে পারে, দ্বিতীয়টা থেকে প্রথমটা হতে পারে। আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা ধরে নিলে প্লাস আর দ্বিতীয়টা থেকে প্রথমটা হলে মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে বের করতে চাই তাহলে ঘয়ের আমরা একক ভেক্টরকে সি দ্বারাও এটা প্রকাশ করি নতুন যেহেতু অঙ্কটা, তাহলে এখানে আমরা ক্রস দিয়ে পাবো এ ক্রস বি। প্লাস মাইনাসের ব্যাপারটা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে কোন ভেক্টর থেকে হবে, আমরা প্লাস মাইনাস ধরে করতেছি। এখন দেখো শিক্ষার্থীরা এখানে
এইটা পাবো কিভাবে, সি ক্যাপ। এটা তোমরা আগেও করেছো। আমরা যদি এই অঙ্কটা শুধু আসে তাহলে তোমরা আগে ক্রস গুণনটা দেখিয়ে নিবে, যেহেতু আমাদের এটা পূর্বে করা আছে, তোমরা আজকেই আমরা করেছি। তাহলে তার সেই ভেক্টরটাকে আমরা কিভাবে পাবো, সি ভেক্টর। তাহলে এইটা ভেক্টরটা হচ্ছে প্লাস মাইনাস 5i, কিছুক্ষণ আগে আমরা খতে করেছি, -5j -10k, এই ভেক্টর এটা পেয়েছিলাম। এখন এইটার মানও তোমরা হিসাব করে বের করতে পারো। আমরা হিসাব করে বের করে এটা পেয়েছি, তাহলে এই মানটা বসাবা, ভাগ দিবে হচ্ছে এটার মান আসে ওই স্কয়ার রুট দিয়ে 150 হয়ে গেল। তাহলে আমরা আরেকটি অঙ্কের ফলাফলও আমরা চলে আসছি। এখন শিক্ষার্থীরা আমাদের এখানে দেখো পরের আরেকটা প্রশ্নে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করাটা খুবই প্রয়োজন আমাদের বিভিন্ন গাণিতিক সমাধান করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এই উত্তরটা কীভাবে বের করতে হয়, তাহলে আমরা দেখি মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এইভাবে বের করতে পারি, দেখো এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এখান থেকে কস থিটা ইকুয়াল টু লিখতে পারি এ ডট বি ভাগ এ, ঠিক আছে, এ বি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, বা সুতরাং থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি এ বি। এখন এই মানগুলো তোমাদের বের করতে পারো তোমরা। এখানে জাস্ট আমরা বের করেছি, দেখো ডটের মানটা আমাদের 12 আগে বের হয়েছিল, এর মানটা আমরা বের করেছিলাম 21, বি এর মান তোমরা বের করে দেখো এটা 14 হয়। তাহলে এই মানটা যদি বসিয়ে দেই তাহলে আমাদের কোণের মানটাও বের হয়ে যাবে। সেই মানটা আমরা বের করতে পারি অঙ্কটা থেকে। আমরা দেখো এটা ক্যালকুলেটর, দেখো শিফট দিয়ে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এর মানটা পাবো 45.58 ডিগ্রি। তাহলে আমরা কোণের মান বের করি, তার মানে দুইটা ভেক্টর যদি পাওয়া যায় এই ফর্মুলাই দিয়েই আমরা কোণের মানটাকে বের করতে পারবো। শিক্ষার্থীরা এবার আমাদের সর্বশেষ আরেকটি অঙ্ক রয়েছে। অঙ্কটা দেখো, ভেক্টর দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, যে ভেক্টর দুটি এখানে উদ্দীপকে বলা আছে, তাহলে আমরা কি প্রকাশ করব। তাহলে এখানে দেখো আমরা এই অঙ্কটা করতে চাই। তাহলে দেখো এখানে একটা সামান্তরিকের দেয়া আছে, এখানে এ ভেক্টর আর একটা বি ভেক্টর এভাবে দেয়া আছে, দুইটা বাহু, মাঝখানে কোণ যদি থিটা হয় এভাবে দেয়া আছে। তাহলে এইটার ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্র, সেটা বের করতে চাইলে আমরা ক্রস গুণনের মাধ্যমে করতে পারি। কারণ এখান থেকে যদি আমরা একটা লম্ব আঁকি তাহলে এই উচ্চতাটা হয়, তাহলে উচ্চতার মানটা আমরা যদি সমকোণী ত্রিভুজ হিসেবে ধরি পি কিউ আর এস, এটা এম ধরি, তাহলে এখান থেকে তোমরা বের করতে পারো। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র পি কিউ আর এস ইকুয়াল টু, এখানে হচ্ছে ভূমি বাহু ইন্টু উচ্চতা, ভূমি বাহু এবং উচ্চতা। ভূমি কত, এখানে ভূমি হলো এইচ, ভূমি হলো পি কিউ, আর উচ্চতা হচ্ছে এইচ। পি কিউ মানে হচ্ছে এ ভেক্টরের মান, আর এইচ হচ্ছে, এখানে দেখো এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এখানে বি এর মান, তাহলে বি এর মান বি সাইন থিটা, এই মানটাকে বুঝাবে। তাহলে এইটা আসলে কিসের মান বোঝাচ্ছে, দেখো শিক্ষার্থীরা, এটা আসলে এ ক্রস বি এর মান। তাহলে এ ক্রস বি এর যে মানটা পাবো সেটাই আসলে কি ওই সামান্তরিকের ক্ষেত্রফলকে নির্দেশ করবে। তাহলে আমরা এটা শিখতে পারলাম। তাহলে এই মানটাকে আমরা বের করেছি, তোমরা এর আগের অঙ্কেই দেখেছো। তাহলে এ ক্রস বি এর মানটা যেহেতু হয়েছে, তাহলে এই সামান্তরিক এখানে আমাদের যে প্রত্যাশিত মানটা দেওয়া আছে, তাহলে এই মানটা ওই হিসেবে কত আসবে, √150 বর্গ একক। শিক্ষার্থীরা আমাদের অঙ্ক এ পর্যন্ত আমরা এসেছি। এখানে দেখো আমাদের এভাবে একটি অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করা সম্ভব হয়েছে। আমি তোমাদের আজকে বাসার কাজের জন্য কিছু অঙ্ক দিব। এখন তোমাদের আমি আলোচনাটাকে, আমি জাস্ট অঙ্কটাকে নিয়ে আসার জন্য প্র্যাকটিসটাকে আমি জাস্ট তোমাদের মানগুলোকে চেঞ্জ করে দিচ্ছি।
এর থেকে আরও কিছু বিষয় আলোচনা আছে। এখানে দেখো, এটা বাসায় করবা। এখানে আমি মানগুলো চেঞ্জ করে দিচ্ছি। এখানে এইটা বাসায় করবা যে এই উদ্দীপকের জন্য এখানে যে ক খ গ এই 5টি এবং চ পর্যন্ত, ক থেকে চ পর্যন্ত যে প্রবলেমগুলো দেয়া আছে সেগুলো বাসায় করবা এবং তোমরা সেটা সমাধান করতে পারবে আশা করি আজকের লেকচারটাকে কাজে লাগিয়ে। আর তোমাদের পরিশেষে যে বিষয়টা আমি বলবো যে এখান থেকে যে আমাদের ভেক্টরের কিন্তু মূল আলোচনার যে বিষয়গুলো সবগুলো আমাদের শেষ হয়েছে। আমি যে তোমাদের প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যে টপিকগুলো দিয়েছিলাম সবগুলোই আমার কভার করা হয়েছে। এখন প্র্যাকটিসের বিষয় অঙ্ক। তোমরা জানো যে পদার্থবিজ্ঞানের ভাষা হলো গণিত। গণিতের মাধ্যমে এর ভৌতগত তাৎপর্য এবং গুণগত তাৎপর্য, ভৌতগত এবং পরিমাপগত সব তাৎপর্যই ব্যাখ্যা করা যায়। এই জন্য আমরা অঙ্কের দিকে খেয়াল করবো, সূত্রগুলো কিভাবে আসে এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো আমাদের জানা রয়েছে। এখন তোমাদের আজকে জাস্ট ক্লাসটাকে আমি একটু প্রথম থেকে রিভিউ করতে চাই। এই জন্য যে আমাদের প্রথমে আমি ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করেছি। ক্যালকুলাসে যে আরও গাণিতিক বিষয়গুলো রয়েছে তোমরা ধীরে ধীরে পর্যায়ে, যে কোনো পর্যায়ে আমরা পরবর্তী চ্যাপ্টার থেকে এটাকে আরও বেশি আমাদের সহজলভ্য মনে হবে, কারণ সহজভাবে বোধগম্য মনে হবে। কারণ হচ্ছে পরবর্তী অধ্যায়ে এর প্র্যাকটিসটা ব্যাপকভাবে রয়েছে। কারণ হঠাৎ করে আমাদের তোমরা একটি পর্যায় থেকে এসে, এসএসসি পর্যায় থেকে এসে সরাসরি ভেক্টর বা এখানে পড়তে এসে তোমাদের জটিল লাগতে পারে, কিন্তু এর প্র্যাকটিসটা যখন শেষ হয়ে যাবে ধীরে ধীরে আমরা আরও বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবো, দেখবা যে এটাকে সহজ হয়ে গেছে। আর ক্যালকুলাসের এটাকে নিয়ে ভীতির কারণে এটা ধীরে ধীরে তোমাদের সহজ হবে। আজকে তাহলে এ পর্যন্ত ক্লাস শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা রয়েছে, তোমরা সেখানে থাকবে। বোর্ডের প্রশ্নগুলোই সমাধান করব। সকলকে ধন্যবাদ। সকলকে সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলকে শুভকামনা।